বৌমা, এত গরমে কেন মাংস ভাত রান্না করছো? আর কীরকমভাবে কষিয়ে মাংসটাকে রান্না করছো? পাতলা ঝোলও তো করনি মাংসের। এরকমভাবে কষা মাংস আর ভাত খেলে প্রতিদিন শরীর খারাপ হয়ে যাবে তো। তুমি প্রতিদিন মাংস ভাত রান্না করো কেন বলো তো? ভালো লাগে না। রোজ দিন মাংস ভাত একটুও ভালো লাগে না। গরমে একটু হালকা পাতলা সবজির ঝোল করতে পারো তো তুমি? মা, তুমি বৌদিকে বলে দাও বৌদি যেন প্রতিদিন এরকম মাংস ভাত রান্না না করে। আপনাদের খেতে ইচ্ছে না করলে আপনারা খাবেন না। আমি তো আমার পছন্দ মতো রান্না করব নাকি? আমি যদি সবার পছন্দ মতো রান্না করতে যাই তাহলে তো আমাকে সারাদিন রান্নাঘর নিয়েই পড়ে থাকতে হবে। আমি মাংস ভাত খেতে ভালোবাসি, তাই আমি মাংস ভাত রান্না করে খাচ্ছি। আপনাদের যদি অন্য কিছু খেতে ইচ্ছে করে তাহলে তো আপনারা নিজেরাই বানিয়ে নিতে পারেন। তুমি তো জানো বৌমা, আমার হাই প্রেশার। এই প্রেশার নিয়ে আমি কি করে রান্নাঘরে যাই বলো তো? আর তাছাড়া এই বয়সেও যদি হাত পুড়িয়ে রান্না করতে হবে তাহলে বাড়িতে বৌমা কেন নিয়ে এসেছি? আমি বাবা এখন রান্নাঘরে ঢুকতে ঢুকতে পারবো না। আমার ইউনিভার্সিটি থাকে, টিউশন থাকে, বন্ধু বান্ধব থাকে। আমি কি এখন সারাদিন ধরে রান্না করব নাকি? সে আমার যখন বিয়ে হবে তখন দেখা যাবে। এখন তুমি আমাদের বাড়ির বউ, তাই আমাদেরকে রান্না করে তুমি খাওয়াবে। ঠিক আছে, তাহলে আমি যা রান্না করব তাই খেতে হবে। এটা কি মামা বাড়ির আবদার নাকি যে সমস্ত রকম অর্ডার আমাকে শুনতে হবে? এই বলে প্রিয়া মাংস ভাত খেতে লাগলো, আর বাড়ির লোক বাধ্য হয়ে মাংস ভাত খেলো। এরকম ভাবে প্রিয়া প্রতিদিন মাংস আর ভাত রান্না করে দিত এবং অত্যন্ত আনন্দ সহকারে সে মাংস ভাত খেত। আর বাড়ির সবাই প্রচণ্ড বিরক্ত হতো মাংস ভাত রান্না করার জন্য, কিন্তু প্রিয়া কারোর কথায় সেরকম একটা পাত্তা দিত না। আসলে প্রিয়া নিজে মাংস ভাত খেতে খুবই পছন্দ করত। এইরকমই একদিন প্রিয়ার শাশুড়ি কয়েকজন গেস্টকে ইনভাইট করলো। আসুন আসুন, আপনারা ভেতরে আসুন। আসলে আমার বৌমা খুব ভালো মাংস ভাত রান্না করতে পারে, তাই আপনাদেরকে ইনভাইট করেছি। আমার বৌমার হাতে মাংস ভাত খেলে আপনারা সমস্ত মাংস ভাতের টেস্ট ভুলে যাবেন। চলুন চলুন, আপনারা সবাই ভেতরে চলুন। সবাই খাবার টেবিলে আসলো। খাবার টেবিলে এসে সবাই অবাক হয়ে গেল, কারণ প্রিয়া ওই দিন মাংস ভাত রান্না করেনি, বরং একটা সবজির পাতলা ঝোল আর ভাত রান্না করে দিয়েছে। এইসব দেখে অতিথিরা অত্যন্ত বিরক্ত হলো এবং তারা প্রিয়ার শাশুড়ি মাকে অনেক কথা শোনাতে লাগলো। এ কি দিদি, আপনি নিয়ে এলেন আমাদেরকে মাংস ভাত খাওয়ানোর জন্য, আর এখন তো দেখছি মাংস ভাতই হয়নি আপনার বাড়িতে। আপনি তো পাড়ায় বড় বড় গল্প করেন যে আপনার বাড়িতে নাকি প্রতিদিন মাংস ভাত রান্না হয়, আপনার বৌমা প্রতিদিন নাকি মাংস ভাত রান্না করে। তার মানে আপনি প্রতিদিন মিথ্যে কথা বলেন। এই চলো চলো, আমরা কেউ খাবো না। আমরা কি বাড়িতে খেতে পাই না নাকি যে এরকম টেলটেলে ঝোল খাবো সবজির? আর আমাদের তো কারোর পেট খারাপ হয়নি, তো আমরা এরকম খাবার কেন খাবো? এই চলো চলো। এই বলে সমস্ত অতিথিরা চলে গেল এবং প্রিয়ার শাশুড়ি মা অত্যন্ত বকাবকি শুরু করলো প্রিয়াকে। বৌমা, তুমি কেন এরকম করলে ওদের সঙ্গে? আমি তো তোমায় সকালবেলায় বলেছিলাম যে বাড়িতে কিছু অতিথি আসবে, তুমি রান্না করে রেখো। যেখানে তুমি প্রতিদিন মাংস ভাত রান্না করো সেখানে আজকে তুমি এরকম পাতলা সবজির ঝোল আর ভাত রান্না করে দিলে কেন? সবার সামনে তুমি আমার মাথাটা কাটিয়ে দিলে। হ্যাঁ, আপনি বলেছিলেন আমাকে অতিথি আসবে, কিন্তু আপনি এটা তো বলেননি যে আমাকে সবজি ভাত রান্না করা যাবে না, মাংস ভাত রান্না করতে হবে। আসলে আপনারা এত মাংস ভাত নিয়ে ঝামেলা করেন প্রতিদিন খাবার সময়, সেই জন্য আমি ভাবলাম অতিথিরা বোধহয় মাংস ভাত খাবে না, তাই আমি সবজি রান্না করেছি। আপনাদের খেতে হলে আপনারা খান, না হলে আপনারা নিজেদের মতো রান্না করে খেতে পারেন। এই বলে প্রিয়া নিজে মাংস ভাত খাওয়া শুরু করলো এবং বলতে থাকলো, হ্যাঁ, আমি কি না এত লোকের জন্য মাংস ভাত রান্না করব এই গরমে? আমার তো আর খেয়ে দিয়ে কাজ নেই। কেন রে বাপু, নিজেরা অতিথিদের নেমন্তন্ন করেছিস, নিজেরাই রান্না করে খাওয়া না। তাই আমি ইচ্ছে করে অতিথিদের জন্য পাতলা ঝোল রান্না করেছিলাম আর নিজের জন্য মাংস ভাত রান্না করেছিলাম। সেই মাংস ভাতটাই আমি এখন খাচ্ছি। এরকম ভাবে প্রিয়া শাশুড়ি এবং ননদের সঙ্গে প্রতিদিন অসহযোগিতা করত। তাই শাশুড়ি এবং ননদ বাধ্য হয়ে নিজেদের খাবার নিজেরাই বানানো শুরু করে এবং বলে, মা, আমি বলে দিচ্ছি তোমাকে, তোমার এই বৌমাকে যতদিন না আমি শিক্ষা দিতে পারছি ততদিন কিন্তু আমার শান্তি নেই। তুমি দেখলে সেদিন অতিথিরা এসেছিল বলে সবজির ঝোল রান্না করলো কেমন বাড়িতে, আর ওই দিন আমার কিছু বন্ধু বান্ধব এসেছিল বাড়িতে, তাদের ক্ষেত্রেও ঠিক একই রকম করলো। আর আমার বন্ধু বান্ধবদের কাছে আমার পুরো নাকটাই কাটা গেল। সবাই আমাকে সবজির ঝোল বলে রাগাতে থাকে। দেখিস মা, বেশি কিছু বাড়াবাড়ি করিস না, কিন্তু ভুলে যাস না ও কিন্তু আমার বাড়ির বউ, তোর দাদার বউ। তাই আমরা ওকে সঠিক পথে নিয়ে আসার চেষ্টা করতে পারি, কিন্তু ওর কোনো ক্ষতি না, ওর কোনো ক্ষতি করার চেষ্টা কিন্তু করবি না। আরে মা, তুমি এত ভালো মানুষ না, তোমাকে নিয়ে এটাই প্রবলেম। তোমার এই ভালো মানুষের চোটে না তোমার বৌমার এত বার বেড়েছে। আমি যা করব সব ভেবে চিন্তে করব। ওর মাংস ভাত খাওয়া যদি আমি ঘুচিয়ে না দিয়েছি তাহলে আমার নামও সর্বরী নয়, এই আমি তোমাকে বলে দিলাম।
কিছুদিন এভাবেই চলতে থাকে। শাশুড়ি এবং ননদ তাদের নিজেদের রান্না নিজেরাই করতে থাকে এবং প্রিয়া নিজের রান্না নিজেই করতে থাকে। প্রিয়ার মাংস ভাত খাওয়ার পাগলামো দিন দিন যেন আরও বাড়তে থাকে। সে এখন প্রতিদিনই প্রায় মাটন ভাত খায়। এরকমই একদিন, আজকে যা দারুণ রান্নাটা করেছি না, একদম কচি পাঁঠার ঝোল। যাকগে, আমার শ্বশুরবাড়ির লোকজন তো আর কেউ খাবে না, তাই আমি একলাই খাবো, ওদেরকে দেখিয়ে দেখিয়ে খাবো। যাকগে, আমার সমস্ত রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, একটু গিয়ে রেস্ট করি, তারপর 10 মিনিট পর আমি খেতে আসবো। তারপর প্রিয়া রান্নাঘর থেকে চলে গেল এবং নিজের ঘরে বসে রেস্ট করছিল। আর অন্যদিকে প্রিয়ার ননদ তার বৌদির মাংসের মধ্যে লুজ মোশনের ওষুধ মিশিয়ে দেয়, দিয়ে মনে মনে হাসতে থাকে। কিছুক্ষণ পর প্রিয়া রান্নাঘরে আসে এবং সে আনন্দের সঙ্গে মাংস ভাত নিয়ে টেবিলে বসে খেতে এবং একলাই গান করতে করতে খেতে থাকে। ও কি রান্না করেছি আজকে, কি যে ভালো হয়েছে খেতে, মনে হচ্ছে যেন 1 কিলো মাংস একলাই খেয়ে নেই। একটু রাতের জন্য বাঁচিয়ে রাখি, না হলে তো আবার রাতে মাংস ভাত খেতে পারবো না, আবার না হলে মাংস নিয়ে এসে রান্না করতে হবে আমাকে। এই বলে প্রিয়া আনন্দের সঙ্গে মাংস ভাত খেয়ে নেয় এবং নিজের ঘরে চলে যায়। কিছুক্ষণ পর থেকে প্রিয়ার পেটে যন্ত্রণা শুরু হয় এবং সে বারংবার বাথরুমে যেতে থাকে। প্রায় 10 বার পটি হওয়ার পর সে ক্লান্ত হয়ে পড়ে। তখন তার শাশুড়ি মা ডক্টরকে ডেকে নিয়ে আসে বাড়িতে। ডক্টর, আমার বৌমা প্রচণ্ড পরিমাণে মাংস ভাত খায়, সকাল সন্ধে 2 বেলায় প্রচণ্ড পরিমাণে মাংস ভাত খেতেও ভালোবাসে, এই জন্য আজকে সকাল থেকেও 12 বার পটিতে গেছে। তারপর শাশুড়ির কথা শুনে এবং প্রিয়াকে দেখে ডক্টর ওষুধ দেন এবং প্রিয়াকে 7 দিনের জন্য মাংস ভাত খাওয়া বন্ধ করতে বলেন। শুধুমাত্র পাতলা সবজির ঝোল খেয়ে প্রিয়াকে থাকতে হবে, এটাও ডাক্তারবাবু বলে দেন। তারপর প্রিয়া 7 দিন ধরে সবজি এবং ঝোল আর ভাত খেতে থাকে আর প্রায় মাংস ভাত খাওয়া ছেড়েই দেয় সে। এখন সপ্তাহে 1 দিন মাংস ভাত খায় আর বাকি দিন অন্যান্য শাকসবজি, মাছ এইসব খায় এবং বাড়ির সবার জন্য রান্নাবান্না করে। প্রিয়ার ননদ প্রিয়ার শাশুড়িকে বলে, দেখলে তোমার বৌমাকে কেমন সঠিক পথে নিয়ে এলাম, জয় লুজ মোশনের জয়। এই বলে প্রিয়ার শাশুড়ি এবং ননদ দুজনেই হাসতে লাগলো। শুনছো, বাইরে প্রচণ্ড গরম পড়েছে, একটা এসি কিনে নিয়ে এসো না। এসি ছাড়া আর থাকা একদমই সম্ভব নয়। বাইরে তো প্রায় 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই এত গরমের মধ্যে আর কিছুই ভালো লাগছে না, তাই একটা এসি ছাড়া থাকা এখন আর একদমই সম্ভব নয়। আমার বাপের বাড়িতে তো 3-3টে এসি লাগানো আছে। তুমি যদি একটা এসি না কিনতে পারো তাহলে আমাকে বলে দাও, আমি কদিনের জন্য বাপের বাড়ি থেকে ঘুরে আসছি। গরমকালটা ভাবছি বাপের বাড়িতেই থাকবো, কেননা এই গরমের মধ্যে আমি আর এসি ছাড়া একদম থাকতে পারবো না। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। যদি সম্ভব হয় তো 2-3 দিনের মধ্যে আমি একটা এসির ব্যবস্থা করছি। তুমি তো জানো এসি কিনলে কারেন্টের বিলেরও একটা ব্যাপার থাকে। কেন, কারেন্টের বিলের আবার কি আছে? কারেন্টের বিল তো মায়ের নামে আসে, তো মা কারেন্টের বিল দেবেন। আসলে মায়ের ঘরে একটা এসি লাগিয়ে দিতে পারলাম না এতদিনে, আর নিজেদের ঘরে এসি লাগাবো। খারাপ লাগার তো কিছু নেই, তোমার ছোট ভাইও তো বইয়ের জন্য কুলার কিনে নিয়ে এসেছে, কই তখন তো তার খারাপ লাগেনি। কালকে বাইরে এত গরম পড়েছিল, আমি একটু শিপটার ঘরে গেলাম কুলারের হাওয়াতে বসবো বলে, সে আমাকে কি বললো জানো? না না, এখন হবে না, এখন তুমি যাও, আমি এখন ঘুমাবো। তুমি এখানে এসে বসলে আমি ঘুমাবো কি করে? তাছাড়া তুমি দাদাকে তো বলতে পারো একটা কুলার কেনার কথা, তাহলে সমস্যার সমাধান হয়ে যায়। তুমি এখন যাও তো যাও। তখনই আমি ভাবলাম যে এসি আমাকে কিনতেই হবে, না হলে আমি কিছুতেই শান্তি পাবো না। দাঁড়াও না দাঁড়াও, একদিন কুলার খারাপ হোক, তারপর দেখবো কি করে। তখন আমি আমার এসি রুমে একদম ঢুকতে দেবো না। তাই আমি জানি না, তুমি যেখান থেকে পারো এসি কিনে নিয়ে এসো আমার জন্য। অরুণের আর কিছুই করার ছিল না, বইয়ের কথা মানতে বাধ্য হলো এবং পরের দিনই একটি নতুন এসি কিনে নিয়ে এসে হাজির হলো অরুণ। শিপ্রা, দেখবি আয়, আমার রুমে আজকে এসি লাগানো হবে আর তোর কুলারের দিকে আমি ফিরেও তাকাবো না, তুই থাক তোর কুলারের হাওয়া নিয়ে। বাবা, দিদি, তুমি তো দেখছি এসি কিনেই ফেললে, আমাকে একটু বসতে দিও মাঝে মাঝে। তুমিও এসো আমার ঘরে কুলারের হাওয়া খেতে। কোনোদিনই নয়, কেননা তুই আমাকে যে অপমান করেছিস, তারপর আর তোর সঙ্গে কোনো রকম ডিলিংয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। যা, তুই বরং কুলারটাকে আঁকড়ে ধরে নিয়ে বসে থাক। এরকম ভাবেই দুই বইয়ের মধ্যে এসি এবং কুলার নিয়ে ঝগড়া চলতে থাকে। কিছুদিন পর শিপ্রা গেল অন্তরার রুমে এবং বলল, দিদি, আমার না কুলারটা খারাপ হয়ে গেছে, কদিন লাগবে ঠিক হতে, সার্ভিস সেন্টারে দিয়ে আসা হয়েছে। তাই আমি বলছিলাম কিছুদিন যদি আমি তোমার সাথে তোমার ঘরে থাকি, তোমার কোনো আপত্তি আছে? আমি জানি একদিন আমি কুলারের হাওয়া তোমাকে খেতে দিইনি, সেই জন্য তুমি হয়তো আমার ওপর খুব রেগে আছো, কিন্তু আমরা তো দুই বোন, বলো একটু অ্যাডজাস্ট করে তো আমরা থাকতেই পারি।
কি তুই আমার সঙ্গে আমার এসি রুমে থাকবি? তুই জানিস এই এসিটা কিনতে কত টাকা খরচ হয়েছে? তুই তো কিনেছিস ওই 4-5 হাজার টাকা দামের একটা কুলার। আমার এসিটার দাম জানিস 65,000 টাকা। তোর মতো এরকম না যে ভিখারির মতো যা দেখলাম তাই কিনে ফেললাম। তুই কখনো এসি দেখেছিস? তোর তো বাপের বাড়িতে এসিও নেই, তাই তুই আবার এসির মর্ম কি বুঝবি? তুই যা বরং ফ্যান চালিয়ে ঘুমিয়ে পড়, তোর জন্য ওটাই ঠিক আছে। ভাগ এখান থেকে। শিপ্রা মনের দুঃখে অন্তরার ঘর থেকে বেরিয়ে গেল। কিছুদিন পর শিপ্রার কুলার ঠিক হয়ে গেল। তারপর একদিন, বাবা রান্নাঘরে কি গরম, আজকে যে গরমে কি করে রান্না বান্না করব কে জানে। আইডিয়া, আমার তো কুলার আছে, আমি বরং কুলারটা নিয়ে রান্নাঘরে চলে যাই, তাহলে আমি চেয়ারে বসে বসে ঠান্ডা হাওয়াও খেতে পারবো, আবার রান্নাটাও করতে পারবো। শিপ্রা, তোর মাথায় কত বুদ্ধি, সাবাস শিপ্রা সাবাস। শিপ্রা রান্নাঘরে কুলার নিয়ে চলে গেল এবং শিপ্রা কুলারের হাওয়া খেতে খেতে রান্না করতে লাগলো। সেটা দেখে অন্তরা অবাক হয়ে গেল এবং সে শিপ্রাকে বলল, শিপ্রা, তোর কুলারটাতে আমি একটু রান্না করতে পারি? মানে আমিও একটু কুলারটা চালিয়ে বসতে পারতাম, তাহলে রান্নাঘরে দুজনে মিলেই না হয় রান্না করতাম। কি তোমাকে আমি কুলার দেবো রান্না করার জন্য? অসম্ভব, কখনো না। কেন, তুমি দাদাকে বলে রান্নাঘরেও একটা এসি লাগিয়ে নাও না। তোমাদের তো অনেক টাকা, তাছাড়া তোমার বাপের বাড়ি কত বড় লোক সেদিন তো আমাকে শোনাচ্ছিলে। এখন তুমি আমার কাছে এসেছো কেন? যাও যাও, ভাগো এখান থেকে। এরকম ভাবেই দুই বইয়ের মধ্যে এসি এবং কুলার নিয়ে ঝগড়া চলতেই থাকে। একদিন শিপ্রা এবং অন্তরার শাশুড়ি মা তার দুই ছেলেকে ডেকে বলল, দেখ বড় খোকা ছোট খোকা, এই দুই বইয়ের মধ্যে এসি আর কুলার নিয়ে ঝগড়াটা আমি আর নিতে পারছি না। সারাদিন ঘরে অশান্তি লেগেই থাকে, একটা কাক চিল পর্যন্ত বসতে পারে না। এত ঝগড়া, কোন দিন দেখবি পাড়া প্রতিবেশীরা এসে জড়ো হয়েছে। আমার আর ভালো লাগছে না এই অশান্তি। আর তাছাড়া ওরা এত অতিরিক্ত পরিমাণে এসি এবং কুলারে আছে, কোন দিন না ওদের প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ হয়ে যায়, এটা ভেবেই আমার ভয় লাগে। কি করব বলো দেখি। মা, তুমি তো জানোই তোমার বৌমাদের আমি আর ভাই এক প্রকার বাধ্য হয়েই এসি এবং কুলার কিনে দিয়েছি। হ্যাঁ বাবা, আমি তো জানি তোরা ভদ্র ছেলে, তাই তোরা তোদের বউদের কিছু বলতে পারিস না, আর আমিও অশান্তির ভয়ে কিছু বলি না বাবা। কিন্তু এটা তো আর দিন দিন সহ্য করা যাচ্ছে না। বাড়িতে অতিথিদের পর্যন্ত ডাকতে ভয় পাই আমি, কখন ঝগড়া লেগে যাবে কে জানে। একটা কিছু ব্যবস্থা কর বাবা। যে পরিমাণে এসি আর কুলার দিনরাত চলছে, তাতে ওদের তো শরীরটা খারাপ হবেই। তাতে করে ইলেকট্রিকের বিলটাও তো 10,000 টাকা আসবে মাসে। আমি কিন্তু 1 টাকাও ইলেকট্রিকের বিল দিতে পারবো না বলে দিচ্ছি। এই সমস্ত কথাই হচ্ছিল, হঠাৎ করে অন্তরা এবং শিপ্রা কিচেন থেকে বেরিয়ে এলো। অন্তরা বলল, বিল দেবেন না মানে? বাড়ির বিল তো আপনি দিয়ে থাকেন, আর আমার তো এসে এসেছে এই কদিন হলো। শিপ্রা তো কতদিন আগে কুলার কিনে হাওয়া খাচ্ছে, কই আপনি ওকে তো কিছু বলেননি। সব সময় সব কথা আমার দিকেই। দিদি বোকার মতো কথা বলো না। কুলারে কতটুকু কারেন্ট পড়ে? তোমার এসিতে আমার 3 ডবল কারেন্ট বেশি পড়ে, সেটা নিশ্চয় তুমি জানো। আমি তো ভালো বলে এতদিন কিছু বলিনি, না হলে তোমার সাথে তো কবেই ঝগড়া করতাম। বাবা বৌমারা, তোমাদের আবার ঝগড়া করতে আর বাকি আছে নাকি? তোমাদের ঝগড়ার চোটে একদিন না পাড়া প্রতিবেশীরা এসে হাজির হয়। আমার আর ভালো লাগে না। তোমরা যা ইচ্ছে করো, আমি বলে দিয়েছি আমি কিন্তু ইলেকট্রিকের বিল একদম দেব না। এটা ছাড়া তোমাদের আটকানোর আর কোনো পথ নেই। আমি কোথায় ঝগড়া করি মা? দিদি তো সবসময় ঝগড়া করে আর আমাকে কথা শোনায় আমার বাপের বাড়ি গরিব বলে। ওর বাপের বাড়িতে নাকি 10টা এসি আছে, এইসব গল্প শোনায়। বিলটা না হয় বাপের বাড়ি থেকে নিয়ে এসেই দেবে। উফ, তোমরা এসি কুলার নিয়ে ঝগড়া বন্ধ করবে? আর মাথা খারাপ করো না আমাদেরও। যাও, যে যার নিজের ঘরে যাও। কখনো তোমরা ভেবে দেখেছো যে আমার বয়স্ক মা কি করে থাকে এসি কুলার ছাড়া? যেদিন লোডশেডিং হবে সেদিন বুঝতে পারবে। এরকম ভাবে কিছুদিন কাটতে লাগলো, কিন্তু তাদের দুই বইয়ের মধ্যে এসি এবং কুলার নিয়ে ঝগড়া কিছুতেই থামছিল না। তারা অতিরিক্ত পরিমাণে কুলার এবং এসি ব্যবহার করতে লাগলো। সারাদিন বাইরে বেরই হতো না, সারাক্ষণ এসি এবং কুলার চালিয়ে বসে থাকতো। একদিন দুই বৌমা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল, প্রচণ্ড কাশি হতে লাগলো এবং তাদেরকে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যাওয়া হলো। ডক্টর দেখে বলল, সারাক্ষণ এসি এবং কুলার ব্যবহারের ফলে এনাদের ইমিউনিটি একদমই কমে গেছে, আর সারাক্ষণ কুলারে থাকার ফলে এনাদের বুকে কফ জমেছে, তার জন্য এত কাশি হচ্ছে। অতিরিক্ত পরিমাণ এসি এবং কুলার ব্যবহার করলে চোখ ড্রাই হয়ে যেতে পারে, আমাদের শরীরে ল্যাথার্জি কাজ করে, কোনো রকমের এনার্জি পাওয়া যায় না। এছাড়াও ডিহাইড্রেশন হয়ে যেতে পারে, আমাদের স্কিনের জন্য খুবই খারাপ। এছাড়াও মাথার যন্ত্রণা, বিভিন্ন রকমের অ্যালার্জি প্রবলেম, তাছাড়াও অ্যাজমা, এছাড়াও বিভিন্ন রকমের ইনফেকশন হতে পারে। তাই অতিরিক্ত এসি বা কুলার কোনোটাই ভালো নয়। ঠিক আছে, গরম লাগছে, আপনারা আছেন, একদম ঠিক আছে, কিন্তু অতিরিক্ত পরিমাণে ব্যবহার কোনো জিনিসেরই খুবই খারাপ। আমি এনাদেরকে মেডিসিন দিয়ে দিচ্ছি, আশা করি খুব তাড়াতাড়ি এনারা সুস্থ হয়ে যাবেন।
তাছাড়া আমি 2 দিন অবজারভেশনে রাখতে চাই। কিছুদিন পর শিপ্রা এবং অন্তরা দুজনেই সুস্থ হয়ে বাড়ি ফিরল। তারপর থেকে তারা আর অতিরিক্ত পরিমাণে কুলার বা এসি ব্যবহার করতো না। তারা সবার সঙ্গে হাসি খুশি সময় কাটাতে লাগলো। বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর চ্যানেলটির ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।